আজকে আমাদের 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের পরিবারের আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানে মূলত আমরা সেই মোদি বিরোধী আন্দোলনের ঘটনাকে স্মরণ করছি। যারা আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, তাদেরকে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত এবং রাষ্ট্র সরকারের কাছে সেই ঘটনার বিচার এবং যথাযথ মূল্যায়ন প্রত্যাশা করছি। এই অনুষ্ঠান থেকে দাবি জানিয়েছি যে তালিকা এবং সংখ্যা সেটি প্রকাশ করা এবং তাদের বিচার বিষয়টি যাতে সরকার আমলে নেয়। 2021 সালের মোদি বিরোধী আন্দোলন আপনারা অনেকেই হয়তো জানেন। আমরা যদি একটু স্মরণ করি সেই সময়ের প্রেক্ষাপটটি, যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশে আমন্ত্রণ জানিয়েছিল সেই সময়ের ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা, এবং সেই নরেন্দ্র মোদীর আগমনকে বাংলাদেশের সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছিল। তার একটা প্রেক্ষাপট আসলে সেই সময় তৈরি হয়েছিল, কারণ আমরা যদি তারও একটু আগে যাই 2020 সালে সেই সময় ভারতে যে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করা হয় এবং এনসিসিএ যে বিল সংশোধনী আনা হয়, সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকতা আইনি ব্যবস্থা সেই সময় করা হয়েছিল এবং সেটার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ কিন্তু ভারতেই তৈরি হয়েছিল। এবং সেই 2020 সালে আমরা দেখেছিলাম যে ভারতের শাহিনবাগ সহ ভারতের বিভিন্ন জায়গায়, দিল্লির বিভিন্ন জায়গায় ছাত্ররা, নারীরা আন্দোলন গড়ে তুলেছিল মোদী সরকারের এই হিন্দুত্ববাদী নীতির বিরুদ্ধে। এবং 2020 সালের ফেব্রুয়ারিতে সে সময় দিল্লিতে গণহত্যা সংঘটিত হয়, মুসলিম জনগোষ্ঠীর উপরে নির্বিচার সহিংসতা চালানো হয়। এবং সেই সময় থেকেই ভারতের প্রধানমন্ত্রী মোদীর যে বাংলাদেশে আগমনের সেই সময় একটা ঘটনা ছিল, আগমনের কথা ছিল, তখন থেকে কিন্তু বাংলাদেশের মানুষ, বিরোধী রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো সেটা বিরোধিতা করে আসছিল। তার ধারাবাহিকতায় 2021 সালে পরবর্তীতে যখন করোনা হয়, করোনার পর 21 সালে যখন মোদীর সফরের বিষয়টি আসে, তখন বিরোধী প্রায় সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন সেটা এবং তার বিরুদ্ধে প্রতিবাদে নামে। এবং মোদী বিরোধী আন্দোলনের তাৎপর্য আমাদের গত 15 বছরের রাজনীতি বা আন্দোলনে অনেক বেশি, কারণ একত হচ্ছে এই মোদী বিরোধী আন্দোলনে আমাদের বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো একই কাতারে নেমে আন্দোলন করেছিল। এবং আমরা সেই আন্দোলনেও বাংলাদেশে পুলিশ সহ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ নির্বিচারে সহিংসতা এবং হত্যাকাণ্ড চালায়। এবং সেই হত্যাকাণ্ডে আসলে কতজন মানুষ মারা গিয়েছে সেই সংখ্যাটা আমরা এখনো নিরূপণ করতে পারিনি। কোথাও 17 জন, কোথাও 14 জন, এরকম সংখ্যা আমরা বিভিন্ন পত্রিকা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের মারফত জানতে পারি। তো আমাদের সেই সংখ্যাটা আইডেন্টিফাই করা প্রয়োজন। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে সেই ঘটনাটাকে জাতিকে স্মরণ করিয়ে দেওয়া এবং এই যে পরিবারগুলো, এই যে যারা শহীদ হয়েছিল তাদেরকে যাতে আমরা ভুলে না যাই। কারণ গত 15-16 বছর এই বিভিন্ন ঘটনায় যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়ে, তারাই কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটটি তৈরি করেছে। তাদের সেই সংগ্রাম এবং নির্যাতিত হওয়ার মধ্য দিয়েই আমরা কিন্তু শেখ হাসিনা হয়েছি। ফলে রাষ্ট্রের কাছে এটাই দাবি যে সেই শহীদদেরকে যাতে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে বিগত আওয়ামী সরকার সবসময় ভারতের স্বার্থ রক্ষা করে চলেছে এবং এই যে তিনটা ভোট ডাকাতি করে সকল বিরোধী রাজনৈতিক দলকে দমন নিপীড়ন চালিয়েও শেখ হাসিনা যে ক্ষমতায় থাকতে পেরেছে এবং আন্তর্জাতিকভাবে
সেটা ন্যায্যতা উৎপাদন করে এর কারিগর ছিল ভারত। ভারতের সহায়তা নিয়ে শেখ হাসিনা তার ফ্যাসিজমকে এতদিন দীর্ঘায়িত করতে পেরেছিল এবং আসলে ছিল ভারতীয় সম্প্রসারণবাদ বা ভারতীয় আগ্রাসনের একটা এক্সটেনশন। ভারতকে খুশি করা, একটা নতজানু পররাষ্ট্রনীতি রাখা, সেটাই শেখ হাসিনা সরকারের মূলনীতি ছিল এবং এর মাধ্যমে বাংলাদেশের আসলে যে জাতিগত মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা, সাম্য বিচারের যেই স্বপ্ন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। এই কারণে যখন মোদির আগমনকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছিল এবং খোদ ভারতেও বিজেপি সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন চলতেছিল, সেই সব কিছু করে এদেশের জনগণের উপরে শেখ হাসিনা সরকারের যে পুলিশ এবং সন্ত্রাসী বাহিনী তারা নিপীড়ন চালায়। আমরা মনে করি যে আমরা সে একটা ভয়াবহ যুগ পার করে এসেছি, সময় পার করেছি এবং আসলে যে গতকালও দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তো আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম নাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে করে স্বাধীন হয়েছি। যারা এই গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না, কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, এখনো ছিল। তো প্রথম স্বাধীনতা গুরুত্বপূর্ণ না দ্বিতীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ, তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। তো গত 16 বছরের 15 বছরের যে সকল নির্যাতিত মানুষ যারা নির্যাতিত হয়েছে, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের থেকে শুরু করে নেতারা যারা রয়েছেন, সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক বা ছাত্র আন্দোলনে নিপীড়ন চলেছে। আমরা মনে করি যে গত 16 বছরের এই নির্যাতিত যে পরিবারগুলো রয়েছে, যেই শক্তিগুলো রয়েছে, এই শক্তিগুলো আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এই ঐক্যের শক্তির মাধ্যমে আমরা আওয়ামী ফ্যাসিজমকে আসলে প্রতিহত করেছিলাম। আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতির সম্ভাবনা তৈরি হয়েছে এবং বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ মর্যাদা ভিত্তিক একটা পররাষ্ট্রনীতি মাধ্যমে পরিচালিত হবে, যেখানে দেশের জাতীয় স্বার্থ এবং জনগণের স্বার্থই প্রধান হিসেবে বিবেচিত হবে। সেই স্বার্থের ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই। আমরা রাষ্ট্রীয় এবং জাতীয় পররাষ্ট্রনীতি আসলে সেই দিকে হওয়া উচিত। গত 16 বছরের যে আমাদের নতজানু অবস্থা থেকে আমাদের বের হয়ে এসেছি 5ই আগস্ট, এবং সেটা যাতে অক্ষুণ্ণ থাকে, ধারাবাহিকতা থাকে। সামনের দিনগুলোতে যেই সরকারে আসুক না কেন, একটা দেশের সরকার পরিবর্তন হয় কিন্তু পররাষ্ট্রনীতির কিন্তু সহসা পরিবর্তন হয় না, কারণ এটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত, জনগণের সাথে সম্পর্কিত। কিন্তু আমরা দেখেছি যে আমাদের সরকার পরিবর্তনের সাথে, দলের পরিবর্তনের সাথে আমাদের পররাষ্ট্রনীতিও পরিবর্তন হয়ে যায়। তো আমরা বলবো যে আজকের এই আয়োজন থেকে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। ভারত প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সেই ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। আমরা সেটাকে কন্টিনিউ করতে চাই, বাংলাদেশ সেটা কন্টিনিউ করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে, কিন্তু অবশ্যই সেটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। বাংলাদেশে গত 54 বছর ধরে আমরা দেখেছি যে সীমান্ত হত্যা একটা গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে পুরো আন্তর্জাতিক মহলে বিবেচিত হয়ে এসেছে, কিন্তু এই সমস্যার কোনো সমাধান আজ তো হয়নি। আমরা দেখেছি যে বাংলাদেশের সাথে ভারতের যে নদী বন্টন, নদীর পানি বন্টন নিয়ে বিবাদ রয়েছে, সেখানে বাংলাদেশ হিস্সা পায় না। তো ভারতকে বাংলাদেশের সাথে যদি সত্যিকার অর্থে একটি বন্ধুত্বপূর্ণ গণতান্ত্রিক সম্পর্ক স্থাপন করতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের যেটা হিস্সা, জনগণের যেটা প্রাপ্য দিতে হবে। এবং আমরা বাংলাদেশের পক্ষ থেকেও
যে ভারতে যে সংখ্যালঘু নির্যাতন হয়ে এসেছে এবং এখনো নানা সংখ্যালঘু নির্যাতনের কথা আমরা শুনতে পাই, সেখানে মুসলিম দলিত থেকে শুরু করে দ্বারা নির্যাতিত হচ্ছে। সেই নির্যাতনের প্রতিবাদ জানাই। আমরা দেখি যে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ বিরোধী প্রচারে ব্যস্ত, বাংলাদেশে হিন্দু নির্যাতনের গল্প তারা প্রচার করছে। আমরা বারবারই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে 5ই আগস্ট পরবর্তীতে আমাদের পক্ষ থেকে কিন্তু বারবার করে বলা হয়েছে, আমরা এটা নিশ্চিত করেছি যে কোথাও যাতে সাম্প্রদায়িক হামলা, লুণ্ঠন ইত্যাদি না ঘটে। তারপরেও 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং যার পিছনে রাজনৈতিক উদ্দেশ্যই প্রধান ছিল, কিন্তু তার সাথে নানা রকম মিথ্যা জড়িয়ে এখানে হিন্দু নির্যাতনের গল্প আসলে ভারতীয় মিডিয়া এবং পুরো আন্তর্জাতিক মহলে এটা প্রচার করে বেড়াচ্ছে। আমরা মনে করি রাজনৈতিক হস্তক্ষেপের উদ্দেশ্যেই হিন্দু নির্যাতনের গল্প প্রচার করা হচ্ছে এবং এই ধরনের গল্প প্রচার বন্ধ করা উচিত। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা এখনো ভারতে অবস্থান করছে। ভারত গণহত্যাকারীদের নিজ দেশে আশ্রয় দিয়ে কোনো ভালো উদাহরণ তৈরি করছে না। বাংলাদেশে বিচার কার্যক্রম আগাচ্ছে এবং বিচার কার্যক্রম আগালে কূটনৈতিকভাবে যারা দোষী, যারা অপরাধী, মামলার আসামি যারা রয়েছে তাদেরকে ফেরত চাওয়া, শেখ হাসিনা সহ তাদেরকে ফেরত চাওয়া হলে ভারত সরকার সেখানে কোঅপারেট করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং এর মাধ্যমে বোঝা যাবে ভারত বাংলাদেশের প্রতি কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী। আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, যারা সাংবাদিক ভাই বোনেরা এসেছেন, যারা শহীদ পরিবাররা এসেছেন এবং জাতীয় নাগরিক পার্টির যে সকল সংগঠক ও নেতাকর্মীরা আজকের অনুষ্ঠান আয়োজন করছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আবারও বলবো যে গত 16 বছরে যে বড় বড় রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, পিলখানা হত্যাকাণ্ড, আমরা 2013 সালের যে শাপলার হত্যাকাণ্ড, মোদী বিরোধী হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানের যে গণহত্যা, এই সকল গণহত্যার জন্য কিন্তু একমাত্র আওয়ামী লীগই দায়ী এবং এই আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, বিরোধী দলমতকে দমন করেছে এবং এর সাথে আছে গত 16 বছরে গুমের ঘটনাসমূহ। এই সব কিছুর আসলে বিচার আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা সেই বিচারের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বারবার, কারণ আমরা যদি বিচার ছাড়াই সামনের দিকে অগ্রসর হই তাহলে এই বিচারগুলো আর কখনো বাংলাদেশে হবে কিনা আমরা জানি না। এবং যদি বিচার না হয় তাহলে আসলে যে একটা স্বৈর শাসক যে নিপীড়ন নির্যাতন করে পার পেয়ে যায় সেই ধরনের দৃষ্টান্ত স্থাপন হবে। আমরা মনে করি যে সেই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা, সেই ধরনের দৃষ্টান্ত যাতে স্থাপন না হয়, বরং স্বৈর শাসকেরা নির্যাতন নিপীড়ন করলে একসময় তাদেরকে বিচারের মুখোমুখি হতে হয়, এটাই আমাদের, এই দৃষ্টান্তে আমাদের স্থাপন করা উচিত। সেই জায়গা থেকে আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার, যেহেতু সাম্প্রতিক সময়ে যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রেক্ষিতে গণঅভ্যুত্থান হয়েছে, সেই বিচারটা যাতে দ্রুত সময়ের মধ্যেই নিশ্চিত করা হয়। পাশাপাশি আমরা দেখেছি যে পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতে শাপলা হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডগুলোর অনুসন্ধানের সরকার ব্যবস্থা নিয়েছে। একইভাবে মোদী বিরোধী আন্দোলনেও এই ঘটনার অনুসন্ধানে এবং বিচার কার্যক্রমে যাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয় এবং এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো হয়, সেই দাবি আজকের আয়োজন থেকে আমরা জানাচ্ছি। এবং আমাদের যে জাতীয় নাগরিক পার্টি বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের যে 3টি এজেন্ডা নিয়ে আমরা বর্তমান সময়ে কথা বলছি, সেই এজেন্ডার ভিত্তিতে আমাদের রমজানের পরে আমাদের কার্যক্রম সারা দেশব্যাপী চলবে এবং আমরা মনে করি যে এই 3টি এজেন্ডার ভিত্তিতেই বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন সম্ভব। আমরা তাই সকল রাজনৈতিক দল এবং সরকারকে আহ্বান জানাই যে আমাদের এই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের প্রতি যাতে আমরা আলোচনায় আসতে পারি, একটা সমঝোতায় আসতে পারি। তো সবাইকে আজকের আয়োজনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।